আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুমি দ্রুত ওকে ঘুম পাড়াও। অদ্ভুত তো, আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন কেন? লাগবে না আপনার আদর, ঘুমান গিয়ে আপনি। মারবো একটা চর, শুধু মুখে মুখে কথা। শালার আমার জীবনটা দিনে দিনে করল্লার মতো তেতো হয়ে যাচ্ছে। বিকেলে কিছু খেয়েছো? হুম। এখন কি ক্ষুধা পেয়েছে? হুম। এই চকলেটটা খেতে ভালো লাগছে? হুম। মাথা নেড়ে সুহার জবাবগুলো দেখে সামান্য হাসলো মেজবা। টেলিভিশনের দিকে তাকিয়ে বলল, বড়টা দেখছো না? ওই যে বিড়ালের মতো, ওটা টম। আর ছোট পিচ্চি দুটা হলো জেরি। দেখো সারা সময় কিভাবে এরা একে অপরের পেছনে লেগে থাকে। মেজবার কথায় আগ্রহী চোখে টেলিভিশনের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল সুহা। তবে তাতে বেশি একটা মজা খুঁজে না পেয়ে সে আবারও মেজবার দিকে ফিরে মাথা নেড়ে নাক মুখ কুঁচকে ফেলল। ভালো লাগছে না দেখতে? হুম। ঠিক আছে, আমরা টিভি অফ করে দিলাম। ছোটে বিশ্বজয়ের হাসি ফুটিয়ে সুহা দুহাত বাড়িয়ে দিল মেজবার দিকে। এক হাতের তালুতে অন্য হাতে তালু লাগাতেই পাশ থেকে মেজবা বলে উঠল, খেলতে ইচ্ছে করছে? কি খেলবে? 10-20? ডাইনিং থেকে মেজবা এবং সুহার মাঝে মিষ্টি বন্ধন দেখে বিবর্ণ ঠোঁটে হাসি ফুটল উল্লাসীন। সুহা এ বাড়িতে দিন তিনেক হলো এসেছে। এর মাঝে সুহার না বলা কথাগুলো বেশ বুঝতে শিখে গেছে মেজবা। প্রতি রাতেই তার জন্য কিছু না কিছু নিয়ে তবেই বাড়ি ফেরে সে। তারপর সাথে নিয়ে বসে রাতের খাবারের আগ পর্যন্ত টেলিভিশন দেখে, খেলাধুলায় সঙ্গ দেয়। রাতের খাবারের আগ পর্যন্ত টেলিভিশন দেখে, খেলাধুলায় সঙ্গ দেয়। মাঝে মাঝে বেশ খুনসুটিও চলে দুজনার মাঝে, যা দেখলেই মনের ভেতরটা প্রশান্তিতে ভরে ওঠে উল্লাসীর। যেখানে প্রত্যেকে সুহার মাঝের প্রতিবন্ধকতার জন্য তাকে ধূরছাই করেছে, সেখানেই প্রথম কেউ এতটা কাছে টানছে তাকে। অপরদিকে সুহাও মেজবা বলতে পাগল। সারাদিন তার সঙ্গে সময় কাটালেও খেলার ফাঁকে বারবার জিজ্ঞাসা করে বসে কখন আসবেন উনি। রাতে বাড়ি ফিরলে একদম শরীরের সাথে লেপ্টে বসে থাকে। দুজনের মাঝে এই ভালোবাসার মুহূর্ত দেখলে আত্মা জুড়িয়ে যায় উল্লাসী। সে এই পৃথিবীতে যদি কাউকে মনের অন্তরস্থল থেকে ভালোবাসে, সে শুধুমাত্রই সুহা। তার খুশিতে অনায়াসে নিজের জান কোরবান করতেও সে ভাববে না দুবার। তার সেই কলিজার টুকরাকে যেভাবে মেজবা আগলে রাখে, তা বেশ প্রশান্তি এনে দেয় তার বুক জুড়ে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ডাইনিং ছেড়ে সবার ঘরে এলো উল্লাসী। তার নানা সিকান্দার মির্জা এবং ইভানার বলা প্রতিটা কথা নিয়ে এই 2 রাত ভেবেছে সে, প্রচুর ভেবেছে। কষ্ট দেবার মানুষের অভাব নেই জগতে। অনেকে আসবে, কষ্ট দিয়ে চলেও যাবে। তবে সে নিজের ভালোবাসার মানুষটিকে আঁকড়ে ধরে তার সবটা আপন করে নেবে, সে যে প্রকৃতপক্ষে ভালোবাসতে জানে। দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই যে সাথে সাথে তাদের মাঝে ভালোবাসা আপনা আপনি তৈরি হয়ে যায়, তার এই ধারণা ভুল। বিপরীত স্বভাবের মানুষটির প্রতি ভালো লাগা, তার প্রতি ভালোবাসা সবটাই আসে নিজের ভাবনার দ্বারা। আজকাল সে ভাবে মেজবাকে নিয়ে, তার করা কার্যক্রমে অভিভূত হয়। ভালো লাগা এমনই জিনিস যা মন দিয়ে অনুভব করলে এর গভীরতা শুধু বাড়তেই থাকে, যা তার ক্ষেত্রেও ঘটছে। দিনে দিনে মেজবাকে নিয়ে তার ভাবনার গতিপথ গহীন থেকে গহীনতর হচ্ছে। এমাদের সঙ্গে আজ রাতে পালিয়ে যাবার কথা থাকলেও তা আরও একদিন পেছাতে হয়েছে। এ নিয়ে অবশ্য এমাদকে 1 দফা ঝেড়েছে অনা। গভীর রাতে সকলে ঘুমলে না হয় আরেক দফা ঝেড়ে দিবে। সবকিছু ঠিকঠাক থাকার পরও হঠাৎ করে একদিন পেছানোর অবশ্য যুক্তিযুক্ত কারণ রয়েছে, তবে তা গায়ে মাখতে নারাজ অনা। আজ রাতে বেরোলে কাল রাতের মাঝে বিয়ের কাজটা মিটে যেত। সেখানে আরও 24টা ঘন্টা অপেক্ষার প্রহর গুনতে হবে, তা ভেবে অস্থিরতায় ফেটে মরছে সে। কি রে, এভাবে ঘরের ভেতর বারবার চক্কর কাটছিস কেন? চৈতালির গলার স্বর শুনতে পেয়ে নিজেকে শান্ত করল অনা। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে বিছানায় বসতে বসতে বলল, তুমি এত রাতে হঠাৎ? ভালো লাগছিল না, তাই চলে এলাম। মাকে বলে এসেছি আজ তোর সঙ্গেই ঘুমাবো। কপাল কুঁচকে ফেলল অনা। ভাগ্যিস পালানোর দিনে একদিন পেছানো হয়েছে, নয়তো আজ 12টা বেজে যেত তার। দেখি সর, শুতে দে। অনা সরে বসতে বিছানায় শরীর মেলে দিল চৈতালি। উদাস দৃষ্টিতে ফ্যানের দিকে চেয়ে বলল, মুভিন ভাই আবার কবে আসবে রে? জানি না, কেন বলো তো? এমনি। আচ্ছা শোন, তুই একদিন আমায় বলেছিলি আমায় নাকি কে গিফট দিবি, তা কবে দিবি? দীর্ঘশ্বাস ফেলল অনা। চৈতালি এবং মুবিনের ব্যাপারে তার বাবা আলাউদ্দিন শেখকে ইনিয়ে বিনিয়ে কিছু একটা বলে তাদের 4 হাত এক করে দেওয়ার ব্যবস্থার কথা ভেবেছিল অনা। তবে সেসবে এখন সে গুড়ে বালি। কালই বাবার মন থেকে উঠে যাবে সে। সেখানে 4 হাত এক তো দূরের কথা, চোখ মুখ ছোট হয়ে এলো অনার। হতাশ গলায় সে বলল, সেটা আর দেয়া হবে বলে মনে হয় না। ঠিক আছে।
ঠোঁটে হাসি ফুটিয়ে কোলবালিশ জড়িয়ে ধরল চৈতালি। ধীর গলায় বলল, কি? ও, তাহলে আর কার কাছে পড়বি? জানি না, তবে ওই টাকলাকে আমার আর সহ্য হচ্ছে না। ম্লান হাসল অনা। চৈতালিকে রাগাতে তার দিকে ফিরে আরাম করে বসে বলল, কেন, উনি কি খারাপ? চেহারা সুন্দর, কলেজের টিচার, শুধু মাথায় একটু চুল কম। তুই ওর ওই সাফাই গাচ্ছিস কেন? তোর এত ভালো লাগলে তুই প্রেম কর। আমাকে প্রেম নিবেদন করলে আমিই করতাম, তোকে তখন বলতে হতো না। নাক সিটকে চৈতালি বলল, ছি, তোর পছন্দ এত খারাপ? খারাপ আবার কি? সবুজ স্যারের মতো দ্বিতীয় কাউকে পুরো কলেজে পাওয়া যাবে খুঁজে? অনার কথায় পিঠে চৈতালি কোলবালিশ দিয়ে তার শরীরে আঘাত করতে চেঁচিয়ে উঠল অনা। ইস, মারলি কেন? ব্যথা পেলাম না। হ্যাঁ, তোমার তো তুলোর শরীর, ধরলেই ব্যথায় অস্থির হয়ে পড়ে। এই, তুই স্বামীর আদর কিভাবে সহ্য করবি তা ভেবে ভেবে আমি পাগল হয়ে যাই। ছি, বাজে কথা বলিস না তো। বাজে কথা? এটা বাজে কথা? তাহলে লজ্জায় তোর মুখ লাল হয়ে গেছে কেন? একদণ্ড থম মেরে বসে উঠে দাঁড়ালো অনা। পাশ থেকে বালিশ তুলে তা নিয়ে চৈতালিকে মারতে মারতে বলল, চিতই পিঠা, আজ তোরে আমি খাইছি। খাবারের পাট চুকেছে অনেকক্ষণ। সুহাও ঘুমিয়ে পড়েছে এর মাঝে। খুব সাবধানে তার পাশ থেকে উঠে পড়ল উল্লাসী। আলমারি খুলে লাল রঙের একটা জর্জেট শাড়ি বের করে তার সময় নিয়ে গায়ে জড়িয়ে নিজেকে দেখে নিল আয়নায়। শাড়ি পরা তার কর্ম নয়। কুচির অবস্থা নাজেহাল। আঁচলটাও ঠিকঠাকভাবে তুলতে পারছে না। এভাবে ওনার কাছে যাওয়াটা কি ঠিক হবে? ভাবা মাত্রই হাত খোপা খুলে চুল পিঠ জুড়ে ছড়িয়ে দিল উল্লাসী। কপালে ছোট্ট একটা লাল টিপ বসিয়ে এগুলো পাশের ঘরের দিকে। ঘুমিয়েছেন? বই পড়তে পড়তে চোখ লেগে এসেছিল মেজবার। তাই বুকের উপর বই রেখে খানিকক্ষণ হলোই চোখ জোড়া বুঝেছিল সে। হঠাৎ উল্লাসীর গলার আওয়াজে ঘুমের ভাবটা কেটে গেল তার। দু চোখ মিলে সম্মুখে চাইতেই অবাক হলো সে। উল্লাসী এই সময় তার ঘরে, তাও শাড়ি পরিহিত অবস্থায়। তাহলে কি সেদিনের মতো আবারও উল্লাসী চাইছে তার সঙ্গ? শরীর জুড়ে শীতল এক রক্তস্রোত বয়ে যেতে নিজেকে শান্ত করায় উঠে পড়ে লাগলো মেজবা। একবারের করা অন্যায়ের মাসুল গুনতে অনেক কিছু হারাতে হয়েছে তাকে। আবারও সেই ভুলের পুনরাবৃত্তি ঘটিয়ে আর কিছু হারাতে চায় না সে। তবে শাড়ির ফাঁকে বেরিয়ে থাকা উল্লাসীর সাদা মসৃণ কোমর, জর্জেট শাড়ির আবরণে ঢেকে থাকা শরীরের গঠন না চাইতেও বারবার ভেসে আসছে মেজবার চোখের পাতায়। বুকের ভেতরটায় তার উথাল পাতাল শুরু হলেও বাইরেরটা শক্ত করে রাখলো মেজবা। সহজ গলায় সে জবাব দিল, না, কিছু বলবে? বিছানার এক কোণায় বসে উল্লাসী বলল, হ্যাঁ, আজ সারাদিন কেমন কাটলো আপনার? বিস্ময়ের শেখরে পৌঁছে গেল মেজবা। যে মেয়ে কিছুদিন যাবৎ তার সঙ্গে ঠিকভাবে কথাই বলছিল না, তার আজ কি হলো? সে আজ নিজে থেকে তাকে সে প্রশ্ন করছে, তাও অস্বাভাবিক প্রশ্ন, যা আজীবনেও তাকে কেউ করেছে কিনা তাতেই সন্দেহ। বিস্ময় ভাব মুখে ফুটিয়ে মেজবা জবাব দিল, কেটেছে ভালোই। কি কি করলেন আজ সারাদিনে? অনেক কিছুই করেছি। ও, অজস্র ইতস্তত এসে জড়িয়ে ধরতে চুপসে পড়ল উল্লাসী। এভাবে চুপচাপ বসে থাকতে তো সে আসেনি। মেজবাকে অনেক কিছু বলার আছে তার, অনেক কিছু। কিছু বলতে? নীরবতা ভেঙে মেজবা প্রশ্নটি করতে স্বস্তির নিঃশ্বাস ফেলল উল্লাসী। মাথা নেড়ে বলল, আপনার বান্ধবী এসেছিল। কে? ইভানা? হুম। কবে? হ্যাঁ, 2 দিন আগে। কই, আমাকে তো কিছু বলেনি। তা কি বলেছে ও? জানি না। তাই? তা কি জানো তুমি? তাও জানি না। এই প্রথম উল্লাসীর মুখে লাজুকলতার খোঁজ পেল মেজবা। ঠোঁট জোড়া কাঁপছে তার। কিছু কি বলতে চাইছে সে? বুকের ভেতরে তুফান ক্রমশ বাড়তেই উঠে বসল মেজবা। মনে সাহস জুগিয়ে কয়েক কদম এগিয়ে উল্লাসীর পাশে এসে বসে ঢোক গিলে বলল, কি বলেছে বললে না তো? শাড়ির আঁচল ঠিক করে হাতের আঙ্গুল কসলাতে কসলাতে উল্লাসী ধীর গলায় বলল, আপনি না বলেছিলেন স্বামী স্ত্রীর মাঝে ঘটনা তৃতীয় কাউকে বলতে নেই? তাহলে আপনি কেন ওনাকে বলেছেন? প্রশ্নটি করে একদণ্ড অপেক্ষা করল উল্লাসী। তবে মেজবার দিক থেকে কোনো উত্তর না পাওয়ায় পাশ ফিরে তার দিকে চেয়ে ক্ষীণস্বরে আবারও বলল, আমার কাছে আপনার কিছু চাওয়ার থাকলে এখন থেকে আপনি নিজেই চাইবেন, আমি না করব না। এবারও কিছু বলল না মেজবা। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল উল্লাসীর জলজল করে ওঠা মুখের দিকে, যে মুখের দিকে তাকিয়ে অনায়াসে সে কাটিয়ে দিতে পারবে বছরের পর বছর। আপনি কি আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছেন? হুম। তাহলে আমি যদি
এখনো আদর চাই, তাহলে দেবেন? হুম। চোখ জোড়া বুঝলো উল্লাসী। আহ্লাদি গলায় বলল, তাহলে কপালে একটি ছোট্ট আদর দিন না। ঠোঁট ভর্তি হাসি নিয়ে উল্লাসীর কপাল আলতো করে ছুঁয়ে দিয়ে তাকে বুকে টেনে নিল মেজবা। গভীর কিছু নিঃশ্বাস ফেলে তার চুলের মাঝে নাক ডুবিয়ে বলল, তুমি জানো তোমায় বুকে জড়িয়ে ঠিক কতটা শান্তি পাই আমি? হুম। কেন এত ভালো লাগে তোমায়? কেন তুমি পাশে থাকলে অস্থির লাগে? ভালোবাসি বলেই তো, না? আরো নিবিড়ভাবে উল্লাসীকে বুকে চেপে ধরল মেজবা। নিস্তব্ধ রাত, কোথাও কোনো শব্দ নেই, সব প্রাণী ঘুমের রাজ্যে। শুধু ঘুম নেই দুজনার চোখে। নিষিদ্ধ কিছু চাওয়া এসে বারবার মাথাচাড়া দিয়ে উঠছে মেজবার মনে। সকল বারণ ভেঙে ডুব দিতে ইচ্ছে করছে উল্লাসীর গহীনে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নীরবে বসে থাকার পর উল্লাসীর শরীর বিছানায় আলতোভাবে রেখে উঠে দাঁড়ালো মেজবা। ধীর পায়ে দরজার দিকে এগুতে শোয়া অবস্থায় উল্লাসী বলে উঠল, কোথায় যাচ্ছেন? দরজাটা চাপিয়ে দিয়ে আসি। ও ঘরে তো সুহা আছে, ও ভয় পাবে। এই জন্যই তো বলছিলাম। লাগাতে হবে না, লাইট অফ করে দিয়ে আসুন। ঘরের আলো নিভিয়ে বিছানার কাছে এসে দাঁড়ালো মেজবা। চিন্তিত মুখে তাকালো আবছা আলোয় ভেসে ওঠা উল্লাসীর শরীরের দিকে। আবারও একই ভুল করে বসছে না তো সে? তবে মনের ভেতরে চলা তুফানের কাছে এ বাধা হার মেনে নিজের শরীরের ভর উল্লাসীর উপর ছেড়ে দিল মেজবা। তার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, শাড়িতে মারাত্মক লাগছে। পুরো শরীর শীতল হয়ে এলো উল্লাসীর। চোখ জোড়া বুঝে সে সজোরে কিছু নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার জন্য পড়েছি। তাই? হুম। আমার জন্য তো তাহলে খুলতেও বারণ নেই। ইস, মোটেও না। না? জানি না। লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠতেই দু চোখ বুঝলো উল্লাসী। হাত জোড়া দিয়ে মেজবার গলা আঁকড়ে ধরতে সে বলল, আঁকাবো কি? হুম। কাল সকালে উঠে আবারও জেদ করবে না তো? তবে আস্তে, ব্যথা পেলে কিন্তু কেঁদে দিব। দুষ্টু হাসির রেখা ঠোঁটে ফুটিয়ে উল্লাসীর কানে সামান্য দাঁত বসিয়ে গলায় নেমে এলো মেজবা। একের পর এক এলোপাথারি চুমুর বন্যা বইয়ে দিতে কাপা গলায় উল্লাসী বলে উঠল। মাথা উঠিয়ে উল্লাসীর কথা শুনে মৃদু হাসলো মেজবা। মাতাল চোখে শাড়ির আঁচল সরিয়ে মুখ ডোবাতেই শরীর অবশ্য এলো উল্লাসীর। এক নিমিষে তার মনের সকল জল্পনা কল্পনা ভয় কেটে সেখানে প্রবেশ করলো একরাশ ভালো লাগা, যা তাকে ধীরে ধীরে পৌঁছে দিল নামহীন এক সুখের রাজ্যে। সকালের তীক্ষ্ণ রোদের সঙ্গে জানালার পর্দা লুকোচুরি খেলা শেষে নীরবে ঘরে রোদ প্রবেশ করতেই ঘুম ভেঙে গেল উল্লাসীর। আড়মোড়া ভেঙে ঘুমে আচ্ছন্ন চোখ জোড়া মেলতেই মেজবার ঘুমন্ত মুখ সামনে এলো তার। দু হাতের মাঝে আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে বেশ আয়েসেই নিদ্রায় নিদ্রিত রয়েছেন তিনি। কি নিষ্পাপ লাগছে তাকে দেখতে। কে বলবে কাল পুরো রাত এই নিষ্পাপ লোকটি কিভাবে জ্বালিয়ে মেরেছে তাকে। ঘুমের জন্য প্রস্তুতি নিতে গিয়েও তার কার্যকলাপের মুখে পড়ে বারবার অজানা এক সুখের রাজ্যে ভেসে গেছে। পর্যাপ্ত সময় নিয়ে মুগ্ধ দৃষ্টিতে মেজবার দিকে তাকিয়ে থাকার পর তার মাথার দিকে হাত বাড়ালো উল্লাসী। চুলে হাত ডুবিয়ে বিলি কাটতে শুরু করতেই নড়ে চড়ে উঠল মেজবা। মাথার অবস্থান পরিবর্তন করে তা গুজে দিল উল্লাসীর বুকে। সুপ্ত গলায় বলল, কখন উঠলে? এই তো মাত্র। ঘুম হয়েছে? জানি না। ঠোঁটের কোণায় হাসি ফুটল মেজবার। মুখ উঠিয়ে উল্লাসীর দিকে চেয়ে বলল, তা কি জানেন আপনি? জানি না। এভাবে তাকাবেন না, কেন, লজ্জা পান? মোটেও না। দেখি ছাড়ুন। ছাড়াছাড়ি কারবার কি না টানলেই নয়? না, ছাড়ুন। ছাড়বো তো অবশ্যই। গোসলের পাট তো চুকাতে হবে। ভ্রুকুচকে উল্লাসী বলল, কিসের গোসল? আপনি তো বলেছিলেন এখানে থাকা অবধি আমার সকালে গোসলের দরকার নেই। এখন থেকে দরকার। কেন এখন দরকার কেন? এসব বোঝাতে পারবো না। প্রতি সকালে দুজন একসাথে গোসল সারবো, ব্যাস, কথা শেষ। ছি, এত বাজে কথা কেন বলেন আপনি? মোটেও না, আমি একদম আপনার সাথে গোসল করব না। করবে না? না না, ছাড়ুন ছাড়ুন না। উল্লাসীর ছটফটানি কমাতে তার গলায় মুখ ডুবালো মেজবা। সময় নিয়ে একের পর এক চুমুতে ভরিয়ে দিয়ে ঠোঁটের দিকে এগুতেই তার নজর গেল উল্লাসীর পেছনের দিকে। গুটিসুটি মেরে উল্লাসীর পাশে শুয়ে চোখ জোড়া প্রশস্ত করে তাদের দিকেই তাকিয়ে রয়েছে সুহা। কিন্তু সুহা এ ঘরে এলো কখন? ভোরে? নাহলে কি চোখ মেলে উল্লাসীর দেখা না পেয়ে তাকে খুঁজতে খুঁজতে কি এ ঘরে চলে এসেছে সে? অজস্র অস্বস্তি নিয়ে উল্লাসীকে ছেড়ে উঠে পড়ল মেজবা। এমন বিশ্রী এক পরিস্থিতিতে আগেও মৌমির সামনে পড়েছিল তারা, তবে তখন আদরের ডোজ কম থাকলেও আজ তার সীমা না ছাড়িয়েছে। কি হলো?
উল্লাসীর প্রশ্নের জবাবে ঢোক গিলে মেজবা বলল, সুহা। কি সোহার কিছু হয়েছে? না, পেছনে তাকাও। মেজবার কথায় পেছন ঘুরতে সুহাকে দেখে চোখ মুখ সংকুচিত হয়ে এলো উল্লাসীর। বোনের কপালে হাত বুলিয়ে ক্ষীণস্বরে বলল, তুই কখন এলি? ভয় পেয়েছিলি? আমি আপনাকে বারবার বলেছি সোহা একা আছে, ওর কাছে যাই, আপনি যেতেই দিলেন না। ইস, কলিজার টুকরাটা আমার। ভয় পেয়েছিলি রে? লম্বা একটা দম ছেড়ে বিছানা ছেড়ে নেমে পড়ল মেজবা। পা বাড়ালো ওয়াশরুমের দিকে। সুহা যে তাদের মাঝের আদর ভালোবাসায় বেশ কিছু অংশ দেখে ফেলেছে সেদিকে সামান্য ভ্রুক্ষেপ নেই উল্লাসী। তার সমস্ত ধ্যান জ্ঞান আপাতত তার ভূতগিরিতে সীমাবদ্ধ। বোনকে একা পেয়ে যে ভূতেরা তাকে উঠিয়ে নিয়ে যায়নি, এই বা কম কি। হাসপাতালের চারপাশটা মানুষের ভিড়ে গমগম করছে। সচরাচর সকালের দিকে মানুষের আনাগোনা বেশি হলেও দুপুরের দিকে তা ধীরে ধীরে কমতে থাকে। অথচ আজ দিনটি সেই শৃঙ্খলা মাফিক চলছে না। কেন যেন দিন বাড়ার সাথে সাথে মানুষের আনাগোনা আরও ধীরে ধীরে বাড়ছে বলে মনে হচ্ছে। চারিপাশের মানুষের শোরগোলের আওয়াজে তার মাথাটা ধরে উঠেছে। পুরো মাথা ফাঁকা ফাঁকা লাগছে। কিছু সময় চুপচাপ বসে থাকার পর হাসপাতাল ছেড়ে বাইরে বেরিয়ে ফুটপাতে এসে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো মেজবা। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা কয়েকবার টেনে তাকালো আকাশের দিকে। কখনই আকাশ জুড়ে আধার নেমে আসবে, আর কখন সে আবারও কাছে পাবে তার উল্লাসীকে। প্রচুর অস্থির লাগছে তার। মধুময় একটা রাত কাটানোর পর আর এক দণ্ড উল্লাসীকে ছাড়া থাকা তার পক্ষে বড্ড দায় হয়ে পড়েছে। রাত 8টার উপরে বাজে, অথচ তুই এখনো খেতে আসিস না কেন অনা? মোর্শেদা বেগম এর গলার স্বর শুনে কাপড় ভর্তি ব্যাগ খাটের তলায় ঢুকিয়ে দিল অনা। তারপর দরজা খুলে বলল, আসতেছি আম্মা। তাড়াতাড়ি আয়। লম্বা বারান্দা ধরে মোর্শেদা বেগম নিচে নেমে যেতে আলাউদ্দিন শেখের ঘরের দিকে এগুলো অনা। বাড়ির সকল সদস্যই খাবারের জন্য এখন নিচে রয়েছে। যা করতে হবে এই সময়ের মাঝেই দ্রুত করতে হবে। চোখ জোড়া বুঝে বুকে ফু দিয়ে ধীর পায়ে আলাউদ্দিন শেখের ঘরে ঢুকলো অনা। আলো জেলে টেলিফোনের কাছে গিয়ে চৈতালির বাড়ির নম্বরে কল দিতে ওপাশ থেকে ভেসে এলো চৈতালির গলার স্বর। হ্যালো। তুই আজ একটি বারও এলি না কেন আমাদের বাড়িতে? ও তুই? এই তো কাল সারা রাত তোর কাছে ছিলাম। ভোরে বাড়ি আসার পর থেকে মার ঝাড়ি শুনে কুল পাচ্ছি না, আর তুই আছিস ওইসব ধান্দায়। ও শুনছি তুই পিঠা, আমি তোকে খুব ভালোবাসি। ঢং করিস না তো। কি বলতে কল করেছিলি সেটা বল। মুবিন ভাই কাল আসছে, আমি রাখছি এখন। ওপাশ থেকে চৈতালির কোনো কথা না শুনে টেলিফোনের রিসিভার নামিয়ে রাখলো অনা। আজ সে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে কাল নিঃসন্দেহে তার ভাইয়েরা হাজির হবে বাড়িতে। সেই সুযোগে আবারও দেখা হবে মুবিন এবং চৈতালির। আচ্ছা, চৈতালি কি মুবিনের দেখা পেয়ে খুশি হবে নাকি তাকে হারিয়ে হবে ব্যথিত? চিন্তার ধারা বেশি দূর না গড়িয়ে বিছানার তোষক তুলে আলমারির চাবি বের করলো অনা। ভয়ে ভয়ে আত্মা থরথর করে কাঁপছে। তবে এমাদের কথা মতো তাকে সাথে টাকা করে নিতেই হবে। ভুল কিছু তো চায়নি সে। ছাত্র মানুষ এমাদ, তার তোপের মুখে পড়ে পালাতে বাধ্য হলেও টাকা পয়সা কোথায় পাবে সে? ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 20 মিনিট, অথচ এখনো ঘুমের দেখা নেই সুহার চোখে। উল্লাসীকে জড়িয়ে ধরে তার চুল নিয়ে খেলা যেন তার মুখ্য কাজ হয়ে পড়েছে। এই কয়দিনে তো এত রাত অব্দি জেগে পার করেনি সুহা, তাহলে আজ কি এমন হলো? অবুঝ মেয়েটি যদি বুঝতো উল্লাসীকে এই মুহূর্তে কাছে পেতে ঠিক কতটা অস্থির হয়ে উঠেছে তার মন। ছটফটে মনে পাশের ঘরের দিকে পা বাড়ালো মেজবা। খাবার পর থেকে এর মাঝে একাধিকবার দুই ঘর জুড়ে পায়চারি করার উপরেই রয়েছে সে। ঘুমিয়েছে? না, এতবার আসছেন কেন? উল্লাসীর জবাব শুনে বিরক্ত হলো মেজবা। আবারও ফিরে এলো নিজের ঘরে। বিছানায় হেলান দিয়ে বসে একটা বই খুলে কয়েক পাতা উল্টে পাল্টে দেখল। তবে তাতে মনোযোগ দিতে না পেরে শেষমেশ উঠে পড়ার সিদ্ধান্ত নিল। সে উল্লাসীতে আসক্ত হয়ে পড়েছে। উল্লাসীকে ঘিরে সকল অনুভূতি একত্রিত হয়ে তার মনে অদ্ভুত এক চাহিদা জানান দিচ্ছে, যা ক্রমেই মাথার ভেতরে এত করে চেপে ধরেছে যে কোনোভাবে তাকে সেখান থেকে নামাতে পারছে না। ডাইনিংয়ে এসে এক গ্লাস পানি খেয়ে দেয়াল ঘড়ির দিকে নজর দিল মেজবা। 1টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। এখনো কি ঘুমায়নি সুহা? ভাবা মাত্রই চেয়ার ছেড়ে উঠে সেদিকে এগুলো মেজবা। দরজার কাছে দাঁড়িয়ে উঁচু স্বরে বলল, ঘুমিয়েছে? তন্দ্রাভাব এসে গিয়েছিল উল্লাসী। হঠাৎ মেজবার গলার স্বরে তা কেটে গেল। ভ্রুজোড়া কুচকে সে বলল, ধীরে কথা বলুন। ঠিক আছে। সুহা ঘুমিয়েছে? সুহার দিকে চেয়ে তার প্রশস্ত চোখ এবং ঠোঁট ভর্তি হাসি দেখে আবারও মেজবার দিকে তাকালো উল্লাসী। মাথা নেড়ে বলল, আমি তো বলেছি সময় হলে আসবো। সময়টাই কখন হবে তোমার? রাত ফুরিয়ে সকাল হলে।
আবারও জোরে কথা বলছেন? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল মেজবা, ধীর গলায় বলল, তুমি সুহাকে ঘুম পাড়াও এবং দ্রুত। এত চুক্তি নিয়ে আমি কাজ করতে পারবো না। করতে হবে না, তুমি নিজে না ঘুমিয়ে ওকে ঘুম পাড়াও। আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। অপেক্ষা করতে বলেছে কে? আপনি ঘুমিয়ে পড়ুন। কাল রাতেও মেয়েটি ভয় পেয়েছে, আজ রাতে পাবে না তার কি গ্যারান্টি? চুপ, একদম চুপ। ওকে ঘুম পাড়াও। 10 মিনিটের মধ্যে ওকে ঘুম পাড়িয়ে তুমি ও ঘরে আসবে, না তো আমি কিন্তু এ ঘরে চলে আসবো। তো আসুন না, এত বড় বিছানা পড়ে আছে, মেয়েটিকে একা ফেলে আমার ও ঘরে যেতে ইচ্ছে করছে না। সব কাজ সবার সামনে করতে হয় না উল্লাসী। করলে কি হয়? দুহাতের মুঠ চেপে ধরল মেজবা, লম্বা একটা দম ছেড়ে কড়া গলায় বলল, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুমি দ্রুত ওকে ঘুম পাড়াও। অদ্ভুত তো, আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন কেন? লাগবে না আপনার আদর, ঘুমান গিয়ে আপনি। মারবো একটা চর, শুধু মুখে মুখে কথা। শালার আমার জীবনটা দিনে দিনে করল্লার মতো তেতো হয়ে যাচ্ছে। একদিন বিরিয়ানি খেয়ে 10 দিন কাটাতে হয়, তার স্বাদ স্মরণ করে করে। ভোর হতে একটু বাকি, রাতে শেষ প্রহর চলছে। চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। নিশাচর পাখিগুলোরও দেখা নেই। তারাও হয়তো বা আপন সঙ্গিনীর সাথে মজা লুটতে ব্যস্ত আছে। আপন মনে হেসে উঠল এমান, তাকালো তারা ভরা আকাশের দিকে। বিশাল আকাশে রাতের তারাগুলো মিটিমিটি জ্বলছে। আশেপাশে চাঁদ নেই, অবশ্য চাঁদ দেখার তেমন পিপাসাও তার নেই। গভীর কিছু নিঃশ্বাস ছেড়ে জ্বলন্ত সিগারেটে একটা টান দিয়ে ফোনের টর্চ জ্বালিয়ে আনা ব্যাগ খুলে গয়নাগাটি দেখলো এমান। তারপর টাকায় হাত বুলিয়ে তার গন্ধ নিতেই পাশ থেকে পল্টু বলল, এসব পরে আগে কাম কাজ সয়রালো। তোরা কর, আমার মুড নাই। একেবারেই খতম। আমরা সকলে মিলা 3-4 বার সাইরা ফেলছি। ভাই খাসা মাল আনছিস ভাই, খাসা মাল। জিন্দিগিতে এমন মাল আর পামো কিনা আল্লাহ মালুম। পাইছিস তো এখন কামড়ে ছিঁড়ে খা, আমাকে আর কাজ করতে দে। তুই তাইলে আরেকবার মালটার স্বাদ লবি না? পস্তাবি ভাই, পস্তাবি। না, যা তো হারামজাদা। শালা রে এমা দেখ মাল রে, একবার খাই, ফুটবলের চালা। সত্যি হান্দাবি না? তাইলে যাই। কবির রে কই? ওই বেটা এমনিতেই মাল খায়া টাল হয়ে গেছে। যারে ইচ্ছা বল, তাড়াতাড়ি কর, ভোর হবার আগেই আনারে সরিয়ে ফেলতে হবে কিন্তু। ঘন জঙ্গলের মাঝে অনার নগ্ন নিথর দেহটা পড়ে রয়েছে, যা এক নাগারে কামড়ে ছিঁড়ে খাচ্ছে একের পর এক মানুষরূপী কিছু জানোয়ারের দল। রাতে যথাসময়ে বেরিয়েছিল অনা। বুক ভর্তি স্বপ্ন এবং এমাদের প্রতি অজস্র ভালোবাসা নিয়ে সে ছেড়ে এসেছিল বাড়িঘর, আত্মীয় স্বজন। অথচ সে এমাদি তাকে ঠকালো। কি করে পারল সে? চোখের কোনা বেয়ে নীরবে 2 ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ল অনার। শরীর তার জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। বুকের ভেতরটায় অদ্ভুত এক কষ্ট হচ্ছে। কেমন যেন ধীরে ধীরে অনুভূতি শূন্য হয়ে পাথর হয়ে যাচ্ছে ভেতরটা। কি দরকার ছিল শুধু শুধু পালানোর? তোকে আমি কতবার না করার পরও কোনো কথা শুনলি না তুই। খুব শখ পালানোর, খুব শখ না? এমাদের গলার স্বর কানে আসতেই চোখ জোড়া মেলল অনা। আবছা আলোয় এমাদের ভয়ঙ্কর হিংস্র চেহারার দিকে তাকিয়ে রইল বলহীন চোখে। আমি ধরি খাই ছেড়ে দেই, এসব বিয়ে করা আমার ধাঁচে নেই। আর যেখানে তোর মতো স্টুপিড গায়ামে, সেখানে তো প্রশ্নই ওঠে না রে। যদিও এসবের কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু তোর জোড়াজুড়িতে পেরে না উঠেই শেষমেশ এই প্ল্যানটা করলাম। টাকা গয়নার সাথে একটা খাসা মাল। সারে কে বল না, সারে কে? অনার দুর্বল চিত্ত দেখে ঠোঁটের কোনায় হাসি ফুটল এমাদের। মুখ বাড়িয়ে অনার ঠোঁটে দাঁত বসিয়ে সামান্য মাংস তুলে আনতে কাতরিয়ে উঠল অনা। মুখে হাসি ফুটিয়ে নিজের রক্তমাখা ঠোঁট কামড়ে হাতের জ্বলন্ত সিগারেট অনার জনিপথের কাছে আনলো এমাদ। ক্ষীণস্বরে বলল, আমি ছেলে ভালো, তবে তোর মতো খেয়ে দিয়ে মালদের কাছে আমি শয়তান। আমি নাকি ইবলিশ ফেমিল? কি রে, আমি কি সত্যি ইবলিশ ফেমিল? সিগারেটের আগুনের স্পর্শ পেতেই চিৎকার করতে গিয়েও ও মুখে ঢুকানো কাপড়ের ফলে চিৎকার করতে পারল না ওনা। দুর্বল শরীরের অবশিষ্ট শক্তির জোরে এমাদের বুকে কষিয়ে লাথি দিতে খানিকটা ফাঁকে লুটিয়ে পড়ল এমাদের শরীর। শালির ঘরের শালি, তুই আমারে লাথি দিস? শালি মারে। পকেট থেকে ছুরি বের করে অনার দিকে তেড়ে এলো এমাদ। রাগে তার পায়ের রক্ত মাথায় উঠে পড়েছে।
মুহূর্তের মাঝে এমাদ হাতের ছুরি দিয়ে মেরে দিল অনার গলায় এক টান। প্রায় সাথে সাথে ফিনকি দিয়ে রক্তের স্রোত ছিটে এসে লাগলো তার চোখে মুখে। রক্তমাখা ক্রোধে ভরপুর চোখে এসে তাকালো অনার উলঙ্গ শরীরের দিকে, যা ছটফট করতে করতে ধীরে ধীরে একসময় নিস্তেজ হয়ে পড়ল শুকনো পাতার মাঝে। আব্বা, আমি যাচ্ছি। জানি ভুল কিছু করছি না আমি। সত্যি বলতে আপনাদের ঠিক করার সম্পর্ক আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এখন হয়তো ভাববেন নিশ্চিত আমার কারোর সাথে সম্পর্ক আছে। হ্যাঁ, আপনার ধারণাই ঠিক। আমি একজনকে পছন্দ করি। পছন্দ বলে ভুল হবে, ভালোবাসি, খুব ভালোবাসি। আর যেটি হজ করে আসা নামের হাজি হিসেবে আপনি কখনোই মেনে নিতেন না। হাজি সাহেবের মেয়ে প্রেম করছে, তওবা তওবা, এমন হাজারো কথায় বিচলিত হয়ে আপনি বড় ভাই আর মেজো ভাইয়ের মতো আমার নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিতেন আর আমার জীবনটা নরক বানিয়ে দিতেন। তাই আমি এরকম বাধ্য হয়েই পালানোর সিদ্ধান্তে আসলাম। আমি জানি আপনি আর কখনোই আমার মুখ দেখতে চাইবেন না, তবে আব্বা আমি বিশ্বাস করি আমার ভালোবাসার মানুষটি আমায় সুখে রাখবে। আমি ভালো থাকবো আব্বা, খুব ভালো থাকবো। আপনার একমাত্র মেয়ে অনা। কিছু টাকা আর আমার জন্য আপনার জমিয়ে রাখা গয়নাগুলো আমি আমার সাথেই নিয়ে যাচ্ছি। আমার মাফ করে দেবেন আব্বা। অনার চিঠি হাতে খানিকক্ষণ থম মেরে বসে রইলেন আনাউদ্দিন শেখ। তারপর লোক দিয়ে খবর পাঠিয়ে ডেকে আনালো চৈতালিকে। চেয়ারের হাতলে দুটো গুঁতো মেরে গম্ভীর গলায় বললেন, অনা কার সাথে পালাইছে? মানে অনা পালিয়েছে মানে? তামাশা না কইরা ভালোই ভালো সবটা খুইলা কও। চাচা, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আলাউদ্দিন শেখ অনার ফেলে যাওয়া চিঠি চৈতালির দিকে বাড়িয়ে ধরতে তা হাতে নিল চৈতালি। সময় নিয়ে পুরোটা পড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। স্তব্ধতা তার কোনোভাবেই কাটছে না। অনা আর প্রেম কিভাবে সম্ভব? তাকে তো এ ব্যাপারে কিছুই জানায়নি সে। আমার মাইয়া কোনহানে আছে, কার সাথে পালাইছে সবটা খুইলা কও, নয়তো ওর পরিণত ভয়ঙ্কর হইব কইয়া দিলাম। আলাউদ্দিন শেখের কথায় দু কদম পিছিয়ে পড়ল চৈতালি। চোখে মুখে এসে জড়ো করল একরাশ আতঙ্ক। ঢোক চেপে ভাঙা গলায় কোনো মতে বলল, বিশ্বাস করেন চাচা, আমি কিচ্ছু জানি না। অনা এ ব্যাপার আমারে কিচ্ছু জানায়নি। এটা বিশ্বাস করবার কও। এটা পরশুরাতেও তুমি ওর লগে ছিলা। কেন ছিলা জানি না, মনে করছো তুমি ওরে প্ল্যান কইরাই ভাগাইছো। কোন কুত্তার বাচ্চার লগে ভাগাইছো সেইটা কও। চাচা সত্যি আমি কিছু জানি না। আমি জানলে কি ওকে থামাতাম না? বিশ্বাস করেন, ও আমাকে কিছুই বলেনি। উদ্বিগ্ন হলেন আলাউদ্দিন শেখ। চৈতালিকার কিছুই না বলে উঠে পড়লেন চেয়ার ছেড়ে। আপাতত তাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, নতুবা এসব পাড়ায় জানাজানি হয়ে গেলে বড্ড বিপদে পড়তে হবে তাদের। দোতলায় উঠে এসে আলাউদ্দিন শেখ নিজের ঘরে খানিকক্ষণ পায়চারি করার পর কল করলেন মেজবার নাম্বারে। তার এই বিপদে আপাতত 3 ছেলেকেই তার পাশে দরকার, যাদের মুখের দিকে তাকিয়ে দুর্বল শরীরে বল খুঁজে পান তিনি। পরন্ত বিকেলে তীব্র রোদে পুরো শরীর ঘেমে শার্ট ভিজে উঠেছে মেজবার। অসহ্য লাগছে এই সময়টা। আচ্ছা, পরন্ত বিকেলে রোদও কি এতটাই তীব্র হয় নাকি? কঠিন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সে হাঁপিয়ে উঠছে। পারছে না লড়তে সেই নির্মম সত্যির সঙ্গে। কপালের ঘাম মুছে মর্গলেখা ঘরটির সামনে এসে দাঁড়ালো মেজবা। তার পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে হাতের নখ কামড়ে যাচ্ছে মুবিন। গ্রামে এসে পৌঁছানোই তাদের অনেক সময় হয়ে এসেছে। সকালে বাবার ফোন পেয়ে অনার পালানোর খবর শুনে আর একদণ্ডও দেরি করেনি মেজবা। উল্লাসী এবং সুহাকে সঙ্গে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিল গ্রামের উদ্দেশ্যে। দীর্ঘ পথ যাত্রার পর বাড়ি এসে পৌঁছে বেশ আলোচনার পর থানায় একটা মিসিং কমপ্লেন করার সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিল সকলে মিলে। তার প্রায় কিছুক্ষণ পরে সে মুবিনকে সাথে নিয়ে চলে এসেছিল থানায়। তবে থানায় আসার পর পাশের গ্রামের গ্যাংরেপের কপলে পড়া এক মেয়ের গলা কাটা লাশ উদ্ধারের কথা শুনে গলা শুকিয়ে এসেছিল 2 ভাইয়ের। কিন্তু শেষমেশ পুলিশের কথা মতো তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও আসতে হয়েছে গ্রামের সরকারি হাসপাতালে। অনা তো পালিয়েছে, অনা এখানে থাকতে পারে না। মুবিনের কথা শুনে তার দিকে ঘাড় ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ, তাহলে আমরা এখানে কেন আসলাম? আমার একদম ভালো লাগছে না। মেজো ভাই চলো আমরা বাড়ি ফিরে যাই। যাব। ওরা যেহেতু বলেছে একটাবার দেখেই যাই। অনা পালিয়েছে, এই মেয়ে অনা কখনোই হতে পারে না। কথা বাড়ালো না মেজবা। চুপচাপ দাঁড়িয়ে রইল মর্গের সামনে। মুবিনের কথাটাই যেন ঠিক হয় তা সেও মনে প্রাণে চাইছে। তবে পুলিশের আশঙ্কা মতে এই মেয়েটি যে অনা। আসুন।
ফর্সা চিমচাম বর্ণের রোগা পাতলা একটা ছেলের ইশারা পেয়ে তার পিছু পিছু মর্গের ভেতর ঢুকতেই বুকের ভেতরটা হু হু করে উঠল মেজবার। বড়সড় এই ঘরটি বেশ শীতল। দুপাশের দেয়ালে বেশ কিছু ফ্রিজারে ঠাসা, মাঝে কিছু স্ট্রেচার, যাতে সাদা কাপড়ে মুড়িয়ে প্রাণহীন কিছু দেহ রাখা। আশেপাশে থেকে নজর সরিয়ে চোখ জোড়া বুঝে লম্বা একটা শ্বাস ছেড়ে পেছনে ফিরল মেজবা। চোখের পলক ফেলে মুবিনকে আশ্বস্ত করে এগুলো কয়েক কদম। তাড়াতাড়ি দেখবেন, আমার ডিউটি শেষ। তবুও আপনাদের জন্য আমার এখনো হাসপাতালে থাকা লাগতেছে। একটু আগে আসতে পারেন নাই? গোয়ার গোয়ায় গু না আসলে আপনাদের হাগা বাড়ায় না। খানিকক্ষণ আগে রোগা পাতলা ছেলেটিকে দেখে মেজবার মনে মায়া কাজ করলেও তার মুখে এমন কথা শুনে মেজাজ খারাপ হলো তার। কড়া কিছু কথা শোনানোর জন্য মুখ খোলার ইচ্ছা থাকলেও স্ট্রেচারে রাখা নিষ্প্রাণ দেহটির মুখ থেকে কাপড় সরাতে সেদিকে নজর গেল মেজবার। সাথে সাথেই তার বুকের ভেতরটা মুচড়ে উঠল। রক্তমাখা ছিন্ন বিচ্ছিন্ন মুখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল মেজবা। খানিক দূরে দাঁড়িয়ে থাকা মুবিনের দিকে চেয়ে ডুকরে কেঁদে উঠল সে। পুরো হাজি বাড়ি জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাড়ির ছোট মেয়ে অনা খুন হয়েছে। একদল মানুষ তাকে ধর্ষণ করে গলা কেটে ফেলে রেখে গিয়েছিল ঘন জঙ্গলের মাঝে, যা সকালে গ্রামবাসীর চোখে পড়ায় তা পুলিশের নির্দেশে মর্গে রাখার পর মেজবা এবং মুবিন মিলে নিয়ে এসেছে বাড়িতে। মৃতদেহটি এনে রাখা হয়েছে উঠোনের মাঝ বরাবর। অল্প সময় হলো লাশ আনায় লোকজনের উপস্থিতিও খুব কম। লাশের পাশেই একদল মাদ্রাসার ছাত্ররা জড়ো হয়েছে দোয়া দুরুদ পড়ার কাজে। সেখানেই বসেই তারা জোর গলায় কোরআন পাঠ করে যাচ্ছে। তারই বিপরীতে পাশে বসে চিৎকার করে একনাগাড়ে কেঁদে যাচ্ছেন মোর্শেদা বেগম। তার করুণ আর্তনাদ দেখে আশেপাশের মানুষের হৃদয়ও কেঁদে উঠছে। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ছে পানির স্রোত। কাল রাতে খাইতে বসে মেয়ে আমার কয়, আম্মা আমার একটু খাওয়াইয়া দাও রে। আমি কই, ঢেঙ্গি মেয়ে কি কয় রে? আমি আমার মেয়েরে শেষ খাওয়া খাওয়াইয়া দিলাম না রে। মোর্শেদা বেগমের আহাজারি শুনে পাশ থেকে বয়স্ক মতো এক মহিলা সান্ত্বনা দিতে আরও ব্যাকুল স্বরে কেঁদে উঠলেন তিনি। হাত পা মেলে মাটি থাপড়িয়ে থাপড়িয়ে বলতে লাগলো, খাইতে বসে মৌমিরে কুলে নিয়ে কয়, ফুপু তুই আমাকে ভালোবাসিস? মৌমি ওর গালে চুমা দিয়ে কয়, আম্মুর থেকেও অনেক ভালোবাসি তোমায় ফুপুরে। ওর বাপের কাছে কয়, আব্বা তুমি আমার আর মৌমির মধ্যে কারে বেশি ভালোবাসো? ওর বাপ হাইসা কয়, মৌমিরে বেশি ভালোবাসি রে। মেয়ে আমার রাগ কইরা আমারে আয়সা কয়, আম্মা আব্বারে বলো অনাও তার আব্বার থেকে আম্মারে বেশি ভালোবাসে রে। আমার পরীর মতো মেয়ে আর কখনোই ওর বাপের সাথে রাগ করব না রে। কোন কুত্তার দলেরা আমার মেয়েরে খামসে ছিঁড়ে খাইছে রে। আমার মেয়ে কতই মনে হয় চিৎকার করছে রে, কতই মনে হয় কষ্ট পাইছে রে। শান্ত হ বোন, শান্ত হ। কেমনে শান্ত হমুরে? আমার তাজা ধরফরা এক মাইয়ারে কেমনেই মনে হয় ওরা মারছে রে। গলা কাটার পর আমার মেয়ে মনে হয় কেমন ছটফট করছে রে। এত কষ্ট আমার মেয়ের কপালেই কেন লেখা রাখছিল আল্লাহ মালিক রে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, একটু ধৈর্য ধর বোন। আমি কেমনে ধৈর্য ধরমু? আমারে কি আল্লাহ চোখে দেখছিল না? আমারে রাইখা আমার মেয়েরে কেন নিল রে? আমার মেয়ে মনে হয় কেমনে ছটফটাইছে রে। ওই কুত্তাগুলা কতই কষ্ট দিছে আমার মেয়েরে রে। মেয়ে আমার আর কখনোই আমার বুকে আসবে না রে। সাজার জিনিস কিনবার জন্য আমার কাছে টাকা চাইবো না রে। আমার গালে চুমা দিয়ে কইব না, আম্মা ভাইয়েরা আসলে এবার বেশি করে টাকা আমার জন্য চাইবা রে। আমি কেমনে বাঁচমু রে? বুড়া বয়সের কত সাধনার পর এ মেয়েটারে পাইছিলাম রে, কিন্তু আল্লাহ তারে আমার কুল থেকে আগে কাইরা নিল রে। আমার বুক খালি কইরা তারে নিয়া গেল রে। ওই হারামিরা আমার মেয়েরে কত কষ্ট দিয়ে মারছে রে। খবর পাওয়া মাত্রই বাড়ি থেকে ছুটে এসে মোর্শেদা বেগমের করুণ আর্তনাদ ধ্বনি শুনে তার দিকে পা বাড়ালো চৈতালি। তবে কয়েক কদম এগোতে পাশ থেকে বাধা অনুভব করলো সে। এদিকে এসো। আচমকায় মুবিনের টানে হকচকিয়ে গেল চৈতালি। ব্যথাতুর মুখে এসে মোর্শেদা বেগমের দিকে চেয়ে বলল, আগে চাচির কাছে যাই। না, তুমি ওদিকে যাবে না। কেন? চৈতালির প্রশ্ন উপেক্ষা করে তাকে একটানে বাড়ির এক কোণা এনে দাঁড় করালো মুবিন। চোখে মুখে স্পষ্ট ক্রোধ ফুটিয়ে বলল, তুমি এত হিংসে করতে ওনাকে? এত ছি চৈতালি, আমি বিশ্বাস করতে পারছি না। কি করে পারলে তুমি এগুলো করতে? চোখ জোড়া প্রশস্ত হয়ে এলো চৈতালির। বিস্মিত গলায় সে বলল, কি যাতা বলছো এসব? যাতা বলছি? যাতা? তুমি পরশু রাতে ওনার সাথে ছিলে না? এমনকি কাল রাতেও তোমার ওর সাথে টেলিফোনে কথা হয়েছে। হালিমা চাচি নিজে শুনেছেন
আমাকে তোমার সাথে কথা বলতে? হ্যাঁ, অনা আমায় কল করেছিল, কিন্তু ও তো আমায় এসব কথা বলেনি। বিশ্বাস করো মুবিন। তাহলে কেন কল করেছিলে? তুমি আজ আসবে সে কথা জানতে। হ্যাঁ শালে, বোকা পেয়েছো আমায়। আমি আজ আসবো, তা কাল কি করে জানবে অনা? আমি জানি না, সত্যি আমি জানি না। তুমি জানো চৈতালি, আর তুমি ইচ্ছে করেই ওকে এমন একটি কাজ করাতে বাধ্য করিয়েছো। পাগল হয়েছো তুমি? আমি কেন এসব করব? কারণ তুমি অনার অবস্থানকে হিংসে করতে, পরিবারের ভালোবাসা, ভাইদের আদর, সব কিছুকে তুমি হিংসে করতে। আমি অনেকে না তোমাকে কাকে বেশি ভালোবাসি তাও কিন্তু তুমি একদিন প্রশ্নও করেছিলে। প্রশ্ন আমি মজার ছলে করেছিলাম। তুমি বিশ্বাস করো, আমি কিছু জানি না। ও আমায় কিছু জানালে কখনোই আমি ওকে পালানোর মতো জঘন্য একটি কাজ করতে দিতাম না। লম্বা একটা দম ছাড়ল মুবিন। ঠোঁটজোড়া চেপে কান্না থামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে বলল, তুমি দায়ী চৈতালি। কেঁদে উঠল চৈতালিও। ক্রন্দনরত গলায় বলল, আমি দায়ী নই। তুমি কেন এমনটা বলছো? অনা আমার ছোটবেলার বান্ধবী। তোমার চেয়ে বেশিরভাগ সময় ও আমার সাথে কাটিয়েছে। ও আমার সবচেয়ে কাছের একজন মানুষ। ওর ক্ষতি আমি কখনোই চাইতে পারি না। কাছের মানুষ, বান্ধবী, অথচ অনা তোমায় কিচ্ছুটি জানায়নি। এসব গাঁজাখুরি কথা বিশ্বাস করতে বলো না আমায়। হ্যাঁ বলি, আমার আর তোমার মাঝের সম্পর্কের ব্যাপারেও কিন্তু আমি অনাকে কিছুই জানাইনি। তাহলে অনা না জানলে সেটা অস্বাভাবিক কেন হবে? কারণ এটা ওটা ভিন্ন ব্যাপার। না তোমার ভাই আছে, আর না অনা তার সাথে প্রেম করছে। হাঁটু জোড়া ভাঁজ করে বসে পড়ল চৈতালি। মুবিনের দুপা আঁকড়ে ধরে ফুপিয়ে উঠল সে। আল্লাহর কসম, অনা আমায় জানায়নি। আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না মুবিন। প্লিজ, সবার মতো তুমি অন্তত আমায় ভুল বুঝো না। তুমি এখান থেকে যাও। তোমার ছায়া আমার বোনের আশেপাশে থাকলে ওর আত্মার কষ্ট হবে। তুমি যাও এখান থেকে। চৈতালির হাতের মাঝ থেকে পা ছাড়িয়ে উঠানের দিকে এগুলো মুবিন। কষ্টে তার বুকের ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। কেন করলো চৈতালি এমনটা? কেন তার বোন তাকে ফেলে চলে গেল পরপারে? আর কখনোই বোনের দেখা পাবে না সে। আর কখনোই তাকে মাথা বানিয়ে দেবে না। কখনোই বলবে না বিনামূল্যে আমি কোনো কাজ করি না ভাই। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। সূর্য অস্তের সাথে সাথে অনাও ধীরে ধীরে অস্ত হয়ে গেছে সকলের জীবন থেকে। পৃথিবীর সকল দুঃখ কষ্টকে তুচ্ছ করে সে হারিয়ে গেছে ওই দূর বিশাল আকাশে, যেখানে থেকে চাইলেও আর কখনোই ফিরতে পারবে না তাদের মাঝে। কেন করলো অনা এমনটা? এই ছিল তার ভালোবাসা? কেন একটিবার তাকে জানালো না তার মনের কথাগুলো? অঝোর ধারায় চোখের কোনা বেয়ে অশ্রু গড়াতেই বালিশে মুখ ডুবালো চৈতালি। কষ্ট হচ্ছে তার। বুকের ভেতরটা বারবার মুচড়ে উঠছে। বারবার কানে ভেসে আসছে অনার বলা একটি কথা, খাইতে আয় চৈতালি। শেফালি বেগমের ডাক শুনে উঠে বসলো চৈতালি। চোখ জোড়া মুছে ভাঙা গলায় বলল, অনার মাটি হয়ে গেছে? হইছে, তোর আব্বা জানাজা করে মাত্রই আইলো। ও। কষ্টগুলো দলা পেকে গলায় এসে আটকে গেল চৈতালির। ঠোঁট চেপে আবারও বিছানায় শরীর মেলে দিল সে। বুকের ভেতরটা তার হাহাকারে ভরে উঠেছে। চোখের সামনে ভেসে উঠছে অনার হাসি মাখা মুখের প্রতিচ্ছবি। কি করে অন্ধকার ওই মাটির ঘরে একলা রাত কাটাবে অনা? আর ফিরবে না সে, কখনোই ফিরবে না। তাকে চৈতি পিঠা বলে ডাকবে না, তার সঙ্গে অভিমান করবে না, তার হাতে ব্যাগ চাপিয়ে দিয়ে বলবে না তুই যা, আমি আসছি। কেন অনা তাকে কিছু না জানিয়েই পালিয়ে গেল? কার সাথেই বা গেল? কে ওকে এইভাবে কষ্ট দিয়ে মারল? ওরা কি অমানুষ? ওদের ভেতর কি সামান্য মায়া নেই? যে মেয়েকে আলতো করে ছুঁয়ে দিল, চিৎকার করে উঠত, সেই মেয়ে কি করে সহ্য করেছে এত অত্যাচার? খুব কষ্ট হয়েছে তোর? বল না অনা, খুব কষ্ট দিয়েছে ওরা তোকে? কেঁদেছিস, চিৎকার করেছিস, তবু ছাড়িনি ওরা তোকে? তুই কেন মানুষ চিনলি না? ভুল মানুষের হাত ধরে কেন তুই ঘর ছাড়া হলি? আমি মানতে পারছি না। আমার বুকের ভেতরটায় প্রচুর কষ্ট হচ্ছে। ফিরে আয় না অনা। এখন কেঁদে কেটে কি হইব? যখন মেয়েটা চলে গেল তখন না করতে পারস নাই? অশ্রুসজল চোখে মায়ের দিকে তাকালো চৈতালি। ক্রন্দনরত গলায় বলল, আমি জানলে বারণ করতাম না মা। আমি সত্যিই জানি না, অনা কিচ্ছু জানায়নি আমাকে। দুই বান্ধবীর গলায় গলায় ভাব,
অথচ এই প্রেম প্রীতির কথা ও তোরে বলে নাই, এটাকে বিশ্বাস করব বল? অন্যরা না করলো, কিন্তু আমার কাছের আপন মানুষগুলোই যদি আমায় বিশ্বাস না করে, তখন মরে যেতে ইচ্ছে হয় মা। মেয়ের পাশে এসে বসলেন শেফালি বেগম। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, তুই আর না অনা তুই আর অনা সারা রাত দিন একসাথে থাকছিস, এতে সবার মনে তোরে নিয়ে প্রশ্ন জাগা ভুল কিছু না। আমি তোর মা, তোর আপনজন, তোর কথায় আমার আস্থা থাকলেও ওদের থাকবে না। মুবিনের কেন নেই, মুখে আসা কথা গিলে ফেলল চৈতালি। মুবিন যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে তাতে এখন ওকে বুঝেও লাভ হবে না। আর কেউ না জানলেও মুবিন খুব ভালো করে জানে অনার ঠিক কতটা কাছের মানুষ সে। সেখানে প্রেম বিষয়ক কথা অনা তাকে জানাবে না, সত্যি এটা মানা যায় না। কথা কি বলতেছে পাড়ার মানুষ মেয়েটাকে, চরিত্র খারাপ, যা হয়েছে ভালো হয়েছে। বাবা মায়ের মুখে যেমন চুনকালি মাখায় ভাইগা যাইতেছিল, তেমন প্রেমিক তারে ভৈরা দিছে। চরিত্রহীন মেয়ের কপালে চরিত্রহীন ছেলেই জুটে। হ্যান ত্যান নানান কথা, কানে নেয়ার মতো না। মায়ের কথার পিঠে দীর্ঘশ্বাস ফেলল চৈতালি। উঠে বসে ধীর গলায় বলল, অনা অমন মেয়ে না মা, তুমি তো জানো। ও মা, তুমিও কি ওদের কথা বিশ্বাস করো? না, এসব কথা তোরে বলার একটাই উদ্দেশ্য, পাড়ার মানুষেরা যেমন ওরে নিয়ে বাজে কথা ছড়াইতেছে, তেমন তোরে নিয়েও ছড়াইতেছে। তুই নাকি সব জানতি, দুই বান্ধবী একসাথে মিলেই কলেজে যাবার নাম করে নষ্টি ফষ্টি করে বেড়াতি। আবার কিছু মানুষ তো বলতেছে তুই অনারে মতলব কইরা মারছস, এমনকি এইটা অনার বাপ মাও বলতেছে। কান্নার বেগ ক্রমশ বেড়ে গেল চৈতালির। মায়ের দুহাত চেপে ধরে ব্যাকুল সুরে এসে বলল, আমি ওনারে মারিনি মা, অনা আমাকে কিছুই জানায়নি। ওরা কেন সবাই এসব বলছে? কেন ওরা একটি বারও আমাকে অনাকে দেখতে দিল না? ও আমার কি ছিল তা কেউ বোঝে না। তুই আর যাবে না ওদের বাড়িতে চৈতালি। শোন, শান্ত হ, আমার কথা মন দিয়ে শোন। মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিলেন শেফালি বেগম। অনার মৃতদেহ থাকতেই চৈতালিকে যা তা কথা শুনিয়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে হাজি সাহেব। অনাকে শেষ দেখাও দেখতে দেয়নি মেয়েটাকে। এতটা পাষাণ কি করে হতে পারে মানুষজন, যেখানে তাদের কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছে চৈতালি। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শেফালি বেগমের। গলার স্বর খানিকটা নরম করে তিনি বললেন, সবুজ আছে না, তোদের সবুজ স্যার, উনি 1 মাস আগে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছিল, কিন্তু তোর আব্বা তখন সময় নিয়েছিল। ইন্টারটা দেওয়ার পর আগাইতে চাইছিল, কিন্তু আজ অনারে মাটি দিয়ে আসার পর উনি সবুজরে কল দিয়া কাল ও বাড়ির বড় 2-1 নিয়ে আসতে বলছে। চুপে চাপে আংটি পরে রেখা যাবে। মা, তুই তো দেখতেছিস আশেপাশের অবস্থা, মানুষ যা নয় তাই বলতেছি। অনা মরে গিয়ে বাইচা গেছে, কিন্তু তুই তো বাইচা আসোস, তোর তো এখন জীবন আছে। এসব কথা শুনলে পরের বাড়িতে কেউ তোরে নিব না। তাছাড়া সবুজ ছেলে খারাপ না, আচার ব্যবহার নাকি খুব ভালো, টাকা পয়সাও আছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল চৈতালির। বিস্ময় নিয়ে মায়ের দিকে চাইতেই সে আবারও বলে উঠল, যুগ জামানা তো দেখলাম, অনার সাথে ঘয়টা যাওয়া ঘটনা সবার মনেই আঘাত করেছে। এই ঘটনার পর তোর আব্বাও তোরে আবার বিশ্বাস করতে পারতেছে না। ওনার মনে একটাই ভয়, তুই আবার এমন কিছু ঘটাবি না তো, তার মেয়েকে অনার মতো হারাতে হবে না তো তার। তাই বলি বিয়ে, এটা কোনো কথা? কেন, তোর তো মত নেই? না, কখনোই না। আমি ওনাকে মরে গেলেও বিয়ে করব না। পাগল হয়েছো তোমরা? মেয়ের গলার স্বর ক্রমেই উঁচু হচ্ছে দেখে বিছানা ছেড়ে উঠে পড়লেন শেফালি বেগম। দরজার দিকে এগুতে এগুতে বললেন, আমিও সব জানি না, তোর মত না থাকলে তোর আব্বারে তুই বল, তাও ভাইকে যাইস না। অনারও তো দেখলি, ওর থেকেও যদি শিক্ষা না নিতে পারোস, তাইলে এইটা আমার লালন পালনের দোষ, খাইতে আয়। শেফালি বেগম বেরিয়ে যেতে উঁচু স্বরে কেঁদে উঠল চৈতালি। এসব কি হচ্ছে তার সাথে? আব্বা, সে কি ওর কথা শুনবে? তাছাড়া কি বলেই বা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করবে সে? মুবিনের কথা বলে, যে মুবিন তার চেহারাও দেখতে চায় না। বিছানার চাদর খামচে নিজের কাছে নিয়ে এলো চৈতালি। বালিশ ছুঁড়ে ফেললো মেঝেতে।
দুই হাঁটুর মাঝে মাথা গুজে দাঁতে দাঁত চেপে অঝরে কাঁদতে লাগলো। না, তুই কেন করলি এমনটা আমার সাথে? কেন তুই এভাবে সকলের চোখে আমাকে দোষী বানিয়ে চলে গেলি? এখন কি করব আমি অনা? একটা উপায় অন্তত বলে দে আমায়। নিঝুম রাত, কোলাহলে মুখরিত করে রাখা প্রাণ হারিয়ে পুরো হাজিবাড়ি জুড়ে নেমে এসেছে নীরবতা। আশেপাশে নেই কোনো পাখির কুজন, নেই কোনো মানুষের কোলাহল। শুধুই কানে ভেসে আসছে টিপটিপ করে পড়তে থাকা বৃষ্টির শব্দ। অনাকে মাটি দিয়ে আসার পর থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। মানুষের সঙ্গে কি তাহলে আকাশ পাতালও কাঁদছে? তারাও কি মেনে নিতে পারছে না তার এই মর্মান্তিক মৃত্যুকে? বুকচির একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উল্লাসী। আপনজন হারানোর কষ্ট তার অজানা নয়। ছোটকালে মাকে হারানোর পর এই কষ্ট দিনের পর দিন, মাসের পর মাস উপলব্ধি করে এসেছে সে। এই কষ্ট যে সকল কষ্টের ঊর্ধ্বে। দুঃখ ভরাক্রান্ত মনে রান্নাঘরে ঢুকলো উল্লাসী। মৃত বাড়ি হওয়ায় আজ তাদের বাড়িতে উনুন ধরানো হয়নি। আশেপাশে দু এক বাড়ি থেকে ভাত ডাল দিয়ে গেছে। যে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই পড়ে রয়েছে। কে খাবে এসব? কারো খাবার মতো পরিস্থিতি রয়েছে? খাবার সব ঢেকে ঢুকে রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়ল উল্লাসী। লম্বা বারান্দা ধরে খানিকটা সামনে এগিয়ে খুঁটি ধরে দাঁড়িয়ে তাকিয়ে রইল বৃষ্টির দরুন আধারে চিকচিক করা উঠোনের দিকে। বৃষ্টির তেজ ক্রমেই বাড়ছে। সারা রাত এভাবে বৃষ্টি চলতে থাকলে অনার কবরের কোনো ক্ষতি হবে না তো? তার বাবার বাড়ির পাশের বাড়ির রহমত নামের এক চাচার মৃত্যুদিনেও এভাবে মুষলধারে বৃষ্টি হয়েছিল, যার কারণে তার কবর ধসে পড়েছিল। অনার ক্ষেত্রেও কি তেমন হবার আশঙ্কা রয়েছে? মনে চলা প্রশ্নগুলোর উত্তর না পেলেও উঠোনে কারো অস্তিত্ব লক্ষ্য করল উল্লাসী। চোখ জোড়া প্রশস্ত করে সেদিকে ভালোভাবে তাকাতেই দেখতে পেল চৈতালিকে। আকাশ পাতাল ফেটে পড়া বৃষ্টি মাথায় নিয়ে সে এগিয়ে আসছে তারই দিকে। আপনি এখানে এত রাতে? আমার একটা উপকার করবে উল্লাসী? আগে আপনি উপরে উঠে আসুন, পুরো শরীর ভিজে গেছে একদম। ভেজা শরীরে জুবুথুবু হয়ে চৈতালি বারান্দায় উঠতে তার দিকে এগিয়ে এলো উল্লাসী। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার ফলে ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে তার শরীর। কিন্তু এত রাতে বৃষ্টিতে ভিজে কেন সে এসেছে এ বাড়িতে? মুবিনকে একটু ডেকে দেবে প্লিজ উল্লাসী? না করো না, আমি অনেকক্ষণ হলো অপেক্ষা করছিলাম। মুবিন ভাইকে? কিন্তু ওনাকে কেন? কি কিছু হয়েছে? না, তুমি কাউকে কিছু না জানিয়ে প্লিজ ওকে ডেকে দাও। আমি রান্নাঘরের ওই কোণাটায় অপেক্ষা করছি। চৈতালির ব্যাকুল স্বর শুনে মায়া হলো উল্লাসী। পেছনে ফিরে দু কদম এগিয়ে থেমে গেল সে। পাশ ফিরে ক্ষীণ গলায় বলল, আপনি অনা আপাকে পালাতে নিষেধ করেননি কেন? আমি কিছু জানতাম না উল্লাসী, অনা আমাকে জানাইনি। কথা বাড়ালো না উল্লাসী। দোতলায় উঠে মুবিনের খোঁজে তার ঘরে ঢুকলেও তার দেখা না পেয়ে এসে এগুলো দক্ষিণের একদম কোণার ঘরটার দিকে। ঘরটা অনার। বড়সড় সেই ঘরের মালিকের স্থান আজ 3.5 হাত মাটির ঘরে। জগতের কত অদ্ভুত নিয়ম না? দুনিয়ার জীবনে যত বড় ঘরই হোক না কেন, কবরের পরিমাপ নির্দিষ্ট। 3 ভাই নীরব হয়ে বসে রয়েছে অনার বিছানায়। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ঘিরে ধরেছে তাদের। অজস্র স্মৃতিরা এসে বুকের ভেতরটায় তুফান তুলে দিয়েছে। এই তুফানের গভীরতা যতই তীব্র হোক না কেন, এর কোনো ধ্বনি নেই। নিঃশব্দে যে তুফান উথাল পাতাল করে দিচ্ছে মনের অন্তঃস্থল। মুবিন ভাই, একটু আসবেন? উল্লাসীর গলার আওয়াজে অতীতের স্মৃতিচারণ থেকে বেরিয়ে এলো মুবিন। মাথা নেড়ে সম্মতি জানিয়ে দু ভাইয়ের মাঝ থেকে উঠে পড়ল সে। অদ্ভুত এক কষ্ট হচ্ছে তার বুকের ভেতর। গতকাল রাতেও এই সময় এই ঘরে অনার বিচরণ ছিল, অথচ তা শূন্য অবস্থায় পড়ে আছে। ঘরে মানুষের উপস্থিতি থাকলেও তা সেই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না। যেন ঘরের প্রতিটা জিনিস নিজেদের শূন্যতা জানান দিতে হাহাকার করে ডেকে যাচ্ছে অনার নাম ধরে। ফিরে আয় অনা, ফিরে আয়। উল্লাসীর পিছু পিছু রান্নাঘরের দিকে আসতে বুকের ভেতরটা টিপটিপ করে উঠল মুবিনের। সে প্রচুর ভেবেছে চৈতালিকে নিয়ে। চৈতালি আর যাই হোক মিথ্যা বলার মতো মেয়ে নয়। তাছাড়া আর কেউ না জানলেও সেও তো জানে ওনাকে ঠিক কতটুকু ভালোবাসতো চৈতালি। তবে সবকিছুর পরে কোথাও একটা কিন্তু থেকে যায়। সকলের মনে থেকে যায় প্রশ্নের ছুরি। নিজের মনের সেই প্রশ্নের উত্তরগুলো নিজে খুঁজে নিলেও সে পারবে অন্যের মনের প্রশ্নের উত্তর জোগাড় করতে? অনা সেই পথ রেখেই যায়নি। সবার মতো তুমি আমায় অবিশ্বাস করলে? চৈতালির প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলল মুবিন। পাশ ফিরে টুকটাক বৃষ্টির ফোঁটার দিকে চেয়ে বলল, এত বৃষ্টির মাঝে কেন এখানে এসেছো তুমি? কিছু প্রশ্নের উত্তর জানতে। আমি উত্তর দিতে বাধ্য নই। কিন্তু আমি জানতে চাই, না জানা অবধি আমি এক পাও এখান থেকে নড়বো না। পাগলামি করো না।
তোমাদের আচরণে কি আমার পাগলামি করা উচিত না? অনা আমাকে কিচ্ছুটি বলল না, তুমি আমার কাছ থেকে কিচ্ছুটি শুনলে না, আমার সাথেই কেন? ফুপিয়ে কেঁদে উঠল চৈতালি। ঠান্ডায় তার পুরো শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে। নিজেকে সামলাতে দুই হাতের মুঠ চেপে ধরল সে। ক্রন্দনরত গলায় বলল, অনাকে হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না। আব্বা সবুজ স্যারের সাথে বিয়ের কথা বলছে, কাল ওনারা আংটি পরাতে আসবে। আব্বাও আমাকে তোমার মতো অবিশ্বাস করে মুবিন, আর 10টা মানুষের মতো সেও ভাবে আমি আর অনা খারাপ মেয়ে। আমিও অনার মতো খারাপ কিছু ঘটাবো, আর এজন্যই উনি খুব দ্রুত আমায় বিয়ে দিতে চান। কেউ কেন বুঝতে চাইছে না মুবিন? কেন কেউ সত্যিটা জানার চেষ্টা করছে না? সবাই কেন আমাকে খারাপ বলছে? অনা খারাপ মেয়ে নয়, আমরা কখনো কোনো খারাপ কাজ করিনি। দম ছাড়ল চৈতালি। কয়েক কদম এগিয়ে এসে মুবিনের হাত ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে বলল, তুমি কিছু বলছো না কেন মুবিন? বিশ্বাস করো, অনা আমায় কিছু জানায়নি। তুমি কিছু করো, প্লিজ তুমি কিছু করো। চৈতালির চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে তীক্ষ্ণ গলায় মুবিন বলল, কি করতে বলছো তুমি আমায়? বিয়ে? না। তাহলে? মুবিনের ছোড়া প্রশ্নের জবাব দিতে পারল না চৈতালি। আসলে কি চাইছে সে? বিয়ে না মুবিনের সঙ্গ? দুটো সমীকরণে কি এক হয়ে গেল না? আজ আমার বোন মারা গেছে, কাল আমি বিয়ে করব, তাও সেই মেয়েকে যাকে আমার পরিবারের সকলকে আমার মৃত্যুর জন্য দায়ী ভাবছে। এটা আদৌ সম্ভব? বুকের ভেতরটা হু হু করে উঠল চৈতালির। আহত গলায় সে বলল, তাহলে আমি কি করবো মুবিন? জানি না। তোমার আর তোমার পরিবারের মনে এতই যদি আনন্দ লেগে থাকে, তাহলে অপেক্ষা না করে বিয়ে করে ফেলো। হোক ওয়াস। হর্নে পায়ে দোতলায় উঠে গেল মুবিন। তার যাত্রাপথের দিকে খানিকক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকার পর উঠোন ভর্তি জলে নেমে পড়ল চৈতালি। আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। সেই সাথে শান্ত গ্রামের মাটির রাস্তা ধরে হেঁটে চলছে চৈতালি। বুকের বাম পাশটায় তার প্রচুর ব্যথা হচ্ছে। ঠান্ডায় হাত পা জমে আসছে। তবুও থামল না সে। দ্রুত পদে এগুলো নিজের বাড়ির দিকে। অপেক্ষা নাকি শুদ্ধতম ভালোবাসার একটা চিহ্ন। সেও তো অপেক্ষা করেছিল মুবিনের, কিন্তু মুবিন কি তার অপেক্ষার মান রাখতে পেরেছে? পরিস্থিতি অনুকূলে থাকুক বা প্রতিকূলে, একটা ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তার ভালোবাসার মানুষটি ঝড়ঝাপটা আসলেও তার হাত ধরে রাখে। কিন্তু মুবিন তা করল না। সকল ভালোবাসার সংজ্ঞাকে মিথ্যা প্রমাণ করে ছেড়ে দিল তার হাত। সুহা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। বেচারি গতকাল রাতে 2টোর পর ঘুমিয়েছিল। দিনে জার্নি, দৌড়ঝাঁপ সব মিলে বেশ নিয়ে পড়েছিল। তাই সকাল সকালই মৌমি এবং সুহাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল উল্লাসী। সকল কাজ শেষে ক্লান্তি মেটাতে সুহার পাশে এসে শুয়ে পড়ল উল্লাসীও। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মাঝে কেন এ বাড়িতে এলো চৈতালি? আর কেনই বা মুবিনকে ডাকলো, যেখানে বিকেলে যা ইচ্ছে তাই বাজে কথা শুনিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার শ্বশুর? বিষয়খানা বোধগম্য হলো না উল্লাসীর। উদ্বিগ্ন মনে চোখ জোড়া বুঝে সুহাকে জড়িয়ে ধরতে দরজায় খিল দেবার শব্দ পেল সে। উনি এলেন নাকি? চোখ মেলতেই মেজবার ব্যথিত মুখ দেখে বুকের ভেতরটা ধুকপুক করে উঠল উল্লাসী। উঠে বসার জন্য তোড়জোড় করতেই ওপাশ থেকে মেজবা বলে উঠল, তুমি উঠছো কেন? শুয়ে থাকো। সুহাকে মাঝখান থেকে একপাশে সরিয়ে মাঝে এসে শুয়ে পড়ল মেজবা। চোখ জোড়া বুঝে লম্বা একটা দম ছেড়ে ক্ষীণস্বরে বলল, অনা কালো এই সময় হয়তো জীবিত ছিল। এত কষ্ট হচ্ছে, বুকের ভেতরটায় যেন কেউ পাথর বেঁধে রেখেছে। আপনি কাঁদছেন কেন? আপনার মার মতো আপনিও কাঁদুন, দেখবেন হালকা লাগবে। উল্লাসীর কথার পিঠে কিছু বলল না মেজবা। কিছু দীর্ঘশ্বাস ফেলে ভনভনিয়ে ঘোড়া ফ্যানের দিকে তাকিয়ে বলল, অনেকেই তোমাকে কারো কথা বলেছিল? ঢাকায় তো বেশ কদিন ছিল, এর মাঝে তোমাকে কিছু বলেনিও? একদণ্ড ভেবে উল্লাসী জবাব দিল, চৈতালিকেও নাকি কিছু বলেনি? কিসের জের ধরে পুলিশ সামনে এগোবে? এমন কোনো ক্লুও নেই। আপনি চৈতালির কথা বিশ্বাস করেন? অবশ্যই করি। আমার মতে সকলেরই কিছু আলাদা ভুবন থাকে। কাছের মানুষ হলেই যে তাকে তার সেই আলাদা ভুবন সম্পর্কে অবগত করতে হবে তেমন তো নয়। হয়তো অনা চৈতালিকে পরে জানাতে চেয়েছিল, আবার এও হতে পারে অনাকে জোর খাটিয়েই চুপ করে রাখা হয়েছিল। মেজবার কথা না বুঝলেও মাথা নেড়ে তাতে সম্মতি দিল উল্লাসী। চৈতালি এবং মুবিনের ব্যাপারটা কি বলবে মেজবাকে? বলা উচিত, তবে পরক্ষণেই নিজের মত পাল্টে ফেলল উল্লাসী।
চৈতালি নিজে যেখানে অনুনয় করেছে বিষয়টি কাউকে না জানাতে, সেখানে কাউকে তা জানানো মোটে উচিত হবে না। ওনার সাথে খুব বেশি সময় কাটানো হয়নি আমার, তবে অনেক দিন পর যখনই এসেছি তার বায়নার সীমা থাকেনি। এইটা আনুনি কেন, ওইটা আনুনি কেন বলে বলে মাথা খেয়েছে। বকেছি, আম্মাকে বলেছি এ কেমন লোভী মেয়ে জন্ম দিয়েছো তুমি, অথচ আজ যখন অনা নেই, এসব চাইবার মতো কেউ নেই, তখন এত কষ্ট হচ্ছে কেন উল্লাসী? আপনজন হারানোর কষ্ট কি এতটাই তীব্র হয়? চোখ জোড়া জলে ছলছল করে উঠতে উল্লাসীর বুকে মুখ লুকালো মেজবা। হাত জোড়া দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তার কোমর। অসহনীয় কষ্ট হচ্ছে তার বুকের ভেতর। উপরওয়ালা কেন প্রিয়জনকে কেড়ে নেয় তাদের আপনজনদের জীবন থেকে? লাল টকটকে কাতান শাড়ি, পেটা সোনার হাড়, মাঝারি আকারের একজোড়া সোনার চুড়ি সামনে নিয়ে নীরবে বসে রয়েছে চৈতালি। তাকে আংটি পরাতে আসা দুজন বয়স্ক লোকের পরামর্শে আজ কালেমা পরিয়ে রাখা হবে। পরবর্তীতে বউ উঠিয়ে নেওয়ার সময় কাবিন করে নেবে। এতে যেমন বেশি ঝইঝামেলা হবে না, তেমন স্বামী স্ত্রীর সম্পর্কও নিরাপদে থাকবে। নয়তো আজকালকার যুগের ছেলেপেলেদের যেমন বাজে স্বভাব, তাতে দেখা যাবে কাবিন কালেমার আগেই পেট বাঁধিয়ে বসেছে। তখন সমাজে মুখ দেখানো দায়ী হয়ে পড়বে, নানান মুখে নানান কথা বলবে। দরকার কি তাদের সেই সুযোগ দেবার? এর চেয়ে কালেমা পড়ানো থাক, তারপর পেট বাঁধাক আর ডজনখানেক বাচ্চা পয়দা করুক, মান সম্মান তো যাবে না। দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে বেশ যত্ন সহকারে শাড়ি পরে সাজগোজ করলো চৈতালি। সময় নিয়ে ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ পরে কোমর সমান চুলগুলো খুলে দিল সে। কেউ কথা রাখেনি। অনা বলেছিল তার বিয়েতে ছোট থেকে বড় সব কাজ এক হাতে করবে সে। হাতে মেহেদি পরিয়ে দিবে, নিজ হাতে তাকে সাজিয়ে দেবে। মুবিন বলেছিল তার লাল টুকটুকে বউকে বিয়ের সাজে প্রথম দেখবে সেই। বারণ করেছিল তার আশা অবধি কপালে টিপখানা না পড়ার। বউ সাজে তাকে দেখে টিপখানা কপালে পরিয়ে চুমু দিয়ে নিজের বুকে আঁকড়ে নেবে সে। কিন্তু কই আজ তারা? তার হাতে তো মেহেদি নেই, বিয়ের সাজও একাই সাজলো সে। না তার আশেপাশে কোথাও মুবিনের অস্তিত্ব আছে, আর না তার কপাল খালি। তারা তো তাদের দেয়া কথা রাখেনি। কেন মিথ্যা আশ্বাস দিয়েছিল না? কেন মিথ্যা স্বপ্ন দেখেছিল মুবিন? দুজনাই তার সঙ্গে প্রতারণা করেছে, দুজনাই প্রতারক। জল ভরা চোখে নিজেকে আরেকবার আয়নায় দেখে নিল চৈতালি। তারপর খুবই সন্তর্পণে বেরিয়ে এলো বাড়ি ছেড়ে। এত সহজে ছাড়বে না সে মুবিনকে। মুবিন তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। আজ মুবিন অনার মৃত্যুর দোহাই দিয়ে পিছু হটতে পারে না। 5 বছর নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসার শেষ পরিণতি কখনোই কষ্টের হতে পারে না, সে হতেই দেবে না। সুখের সময় দ্রুত ফুরিয়ে গেলেও দুঃখের সময় এগোয় ধীরে ধীরে। অনার মৃত্যুর একদিন পেরিয়ে গেল, মনে হচ্ছে কত যুগ যুগান্তর পেরিয়ে গেছে অনাকে হারানোর। হারানো জিনিসটা সর্বসময় দুঃখকর কেন হতে হবে? কিছু হারিয়ে কি জীবনে সুখের সন্ধান পাওয়া যায় না? বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুবিনের। চোখে তার অজস্র ঘুম। কাল সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি সে। অজস্র হিংস্র পাখি টুকরে টুকরে খেয়েছে তার বুকের ভেতরটা। বারবার চোখ জোড়া ভিজে উঠেছে। পুরুষদের কাঁদতে নেই, তবে আধারে কাদার বারণও নেই। পাশ ফিরে শুয়ে লম্বা একটা দম ছেড়ে চোখ জোড়া বুঝল মুবিন। ভর এই দুপুরে ঘুমের দেখা পাওয়া অসম্ভব, তবে আজকাল অসম্ভব জিনিসগুলোই খুব ভাবে আঁকড়ে ধরছে তাকে। আমি চলে এসেছি। আচমকা কানে চৈতালির স্বর ভেসে আসলেও তা আমলে নিল না মুবিন। কোলবালিশ টেপে গভীর ঘুমের তোড়জোড় করতে আবারও তার কানে এলো চৈতালির আওয়াজ। আমি যাব না, তুমি আমাকে না চাইলেও আমি যাব না। শোনা মাত্রই হুড়ফুড়িয়ে উঠে বসলো মুবিন। চৈতালির দিকে তাকিয়ে রইল ড্যাব ড্যাব চোখে। লাল টকটকে একটা শাড়ি পরেছে সে। কোমর সমান চুলগুলো খুলে ছড়িয়ে দিয়েছে পিঠময়। ঠোঁট ভর্তি করে লাগিয়েছে টকটকে লাল লিপস্টিক। চোখে এঁকেছে গাঢ় কাজলের রেখা। তবে তার চাওয়ার মতো কপালটা রেখেছে খালি, যেমনটি সে দেখতে চেয়েছিল বধূবেশে তার চৈতালিকে। বুকের ভেতরটা হুহু করে উঠতেই নিজেকে সামলে নিল মুবিন। দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে বারান্দায় নজর দিল, তবে আশপাশটায় কোথাও কাউকে দেখতে না পেয়ে স্বস্তির সঙ্গে দরজা বন্ধ করে সে এগিয়ে এলো চৈতালির দিকে। তুমি এভাবে হুটহাট আসবে না চৈতালি। আর কখনোই আসবো না, আজই শেষ। এখন থেকে এই ঘরই হবে আমার বাসস্থল। কপাল কুঁচকে ফেললো মুবিন। ধীর গলায় বলল, পাগলামো করো না। আমি পাগলামো করছি না। বাড়ি ফিরে যাও চৈতালি। ফিরে যাব বলে তো আসিনি। কিন্তু তোমার যেতে হবে। আমি যাব না। তুমি যাবে না, আমি কখনোই যাব না। প্লিজ চৈতালি, পাগলামো না করে বোঝার চেষ্টা করো। আমি পারবো না তোমাকে নিজের সঙ্গে জড়াতে। তাহলে কথা দিয়েছিলে কেন আমায়? স্বপ্ন দেখিয়েছিল কেন আমায়?
ছোট্ট সেই চৈতালি কখন তোমার দৃষ্টিতে নিজেকে আবদ্ধ করে ফেলেছিল তা সে নিজেও বোঝেনি, কিন্তু তুমি তাকে বুঝিয়েছিলে। কেন বুঝিয়েছিলে? আজ এই কথা বলার জন্য? মানুষের মন নিয়ে খেলার জন্য? সে কথা জবাব না দিয়ে শক্ত গলায় মুবিন বলল, কেঁদো না, কাঁদার মতো কিছু হয়নি।